প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। যথারীতি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন বিশেষ ব্যক্তি। প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। সাংবাদিক এনামুর রাজা দীপু, তিনি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একজন প্রখ্যাত সাংবাদিক। এখন তিনি নিউ ইয়র্ক প্রবাসী, দীর্ঘদিন যাবৎ, খুবই স্পষ্টভাষী। এবং পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন বিখ্যাত ব্যক্তি, নিউ ইয়র্ক প্রবাসী। একেবারে ওনার অনেক পরিচয়। প্রথমত তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন ইস্যুতে ওনার বেশ অনেকগুলি বই রয়েছে। তিনি নিয়মিত লেখালেখি করেন, প্লাস তিনি বাংলাদেশের জাতীয় পার্টির একজন প্রভাবশালী নেতা, ছাত্রনেতা ছিলেন দেশে। তারপর নিউ ইয়র্কেও তিনি জাতীয় পার্টির একজন ঊর্ধ্বতন নেতা ছিলেন। জসিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো চলছে, যেমন দোয়া করছেন দীপু ভাই। ধন্যবাদ। জি জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আলোচনার বিষয়বস্তু, আমাদের দেশ, আপনারা জানেন যে দেশে অনেক ধরনের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর, ছাত্র গণ আন্দোলনের পর, ওরা বিপ্লব বলে, আমি বলি ছাত্র অভ্যুত্থান। যাই হোক, সেই ছাত্র অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারেরও প্রায় 18 মাস, কিন্তু দেশের যে ধরনের স্বস্তি মানুষ চেয়েছিল, গণতন্ত্র উত্তরণের পথে যে ধরনের কর্মকাণ্ড মানুষ ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে আশা করছিল, তা অনেকাংশেই ব্যাহত। ভিন্ন জনের ভিন্ন যুক্তি থাকতে পারে, মত থাকতে পারে, সেটা ভিন্ন কথা। প্রশ্ন হলো, অবশেষে নির্বাচন হচ্ছে। নির্বাচন আদৌ হবে কিনা যথেষ্ট সন্দেহ মানুষের ছিল। এখনো বোধহয় আমার মনে হয় অনেক মানুষেরই নির্বাচনের নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। প্লাস আরেকটি জিনিস, নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ আমরা সেই 70 সাল থেকে অন্তত মানে 96 সাল পর্যন্ত দেখেছি, সেই পরিবেশটা কিন্তু এখন নেই। অনেকেই বলে যে কোথায় নির্বাচন হচ্ছে, কোনো প্রাণহীন নির্বাচন মনে হচ্ছে। সেই প্রেক্ষিতে প্রথমেই আমি যাচ্ছি জসিমউদ্দিন, আপনার কাছে কি মনে হচ্ছে আপনার কাছে নির্বাচন সম্পর্কে? তারপর দিবু ভাইয়ের কাছে যাব। আপনি প্রথম কন্ডিশনের সংক্ষেপে বক্তব্য আমাদের, ডেসক্রিপশনে যাওয়া যাবে না। নির্বাচন 12 তারিখে হবে, এবং কেমন নির্বাচন হবে, নির্বাচন ধারা হচ্ছে দুটা। একটা তো সাধারণ নির্বাচন, আর একটা হলো হা ভোট না ভোট, রেফারেন্ডাম। এখন টোটাল প্রেক্ষাপটটা, বাংলাদেশের সিচুয়েশনটা হলো, এই 5 আগস্টের পরে বক্তৃতে রাজনৈতিক যে পট পরিবর্তন বলেন, বিপ্লব বলেন, যেটি পরিবর্তনের পরে এই সাধারণ নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এটা পাশাপাশি যে রেফারেন্ডাম, ওটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এই ইস্যু নিয়ে সরকারের মেকানিজম, গভর্নমেন্ট এবং ইন্টার্ম গভর্নমেন্টের চিফ ইউনূস সাহেব নিজেই প্রচারণা নেমে গেছেন এর পক্ষ নেওয়ার জন্য, হা ভোটের জন্য উনি। আমরা জানি, এটা বিশ্লেষণে বলে সাধারণত দুইটা হা এবং নাতে, হাই জিতে যায় পৃথিবীতে। ইয়েস ভোট ইজ উইন। তার পরিবর্তিতে হা ভোটের মধ্যে 48টা 42টা ধারা, উপধারাগুলা কার্যকরিতা নিয়ে সংক্ষেপে বলতে চাই, এই নির্বাচনে 12 তারিখের পরে বিএনপি বিজয় হবে, নির্ঘাত 230টা 25টা আসন পাবে। তার পরবর্তী বড় মুভমেন্ট, পরে মুখামুখি সংঘর্ষ হবে আপনার পার্লামেন্ট অধিবেশন নিয়ে। এতটুকু আলী দিয়ে যে বক্তব্য 180 দিন, সংক্ষেপে বললাম যে 180 দিন গণপরিষদ অধিবেশন চলবে। এই আলিয়া যে কথার উপরে তখন পরবর্তীতে 13 তারিখ থেকে অধিবেশন চলমান করার জন্য বিএনপির সাথে ইন্টার্ম গভর্নমেন্টের এটা একটা যুদ্ধ হয়ে যাবে, সেটা হবে এটা অবক্ষয়। এটা আমার বক্তব্য। কিন্তু 180 দিনের যে আলী রিয়াজ যে বলছে যে 100, নিয়ম তো হলো যে পার্লামেন্টে যারা পাশ করে আসবে, পার্লামেন্ট বসবে, সেই দল সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতা মানে সরকার গঠন করবে। কিন্তু এখানে 180 দিনের এই গণপরিষদ, এই যে বলে প্রিপারেশন, এটা কি বিষয়? এই বিষয়টা সে কোথা থেকে বের করলো, অথবা স্যার ওই যে সংস্কারের মধ্যে কোনো পয়েন্টে
এটা থাকতে পারে, এটা মানে পাবলিকলি জানানো হয়নি এখনো। সংস্কার বিষয়ের একটা লটস অফ ইস্যু একটা বই, ভলিউম অফ বুক, জনগণ তো জানে না, আমরা জানি না, কয়েকটা পয়েন্ট মানুষ বলা হয়েছে, ওখানে হয়তো থাকতে পারে তার এটা 180 দিনের বিষয়টা। কিন্তু এটা নিয়ে তো 13 তারিখ থেকে ওদের সাথে বিজির, যারা বিজয়ী দল থাকবে, বললাম বিএনপি কে বললাম ছাত্রী আমাদের সব থেকে বলে ওনারে ওনারে মেজরিটি পাবে, সরকার গঠন করতে যাবে, তখন ওদের সাথে একটা মানে এটা একটা সাংঘাতিক সংঘর্ষ হয়ে যাবে এটা নিয়ে। এটা এটা আর কি হবে সিচুয়েশন অবজার্ভ করেন এখন আপনি এটা। আচ্ছা, দীপু ভাই, আপনাকে প্রশ্ন যে মানে এই যে নির্বাচন, আপনি কোন দৃষ্টিকোণ থেকে বা নির্বাচনের সম্ভাবনা কি দেখতেছেন? ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচন নিয়ে আমার সন্দেহ আছে এখনো। 12 তারিখ তো নির্বাচন, 12ই ফেব্রুয়ারি। হুম। 11ই ফেব্রুয়ারিও নির্বাচনটা ভণ্ডুল হয়ে যেতে পারে। কারণ নির্বাচন ভণ্ডুল, যারা নির্বাচনে অংশ নিচ্ছে এমন পার্টিরাই আছে রেডি যে নির্বাচন ভণ্ডুল করার জন্য। আমি নির্বাচনে বিজয়ী হব না, এটা যখন আমি বুঝে যাব তখন আমি ভণ্ডুল করে দেব, এরকম পার্টি আছে এখানে, এটা ভেরি ক্লিয়ার। তো সেই কারণে নির্বাচন নিয়ে আমি একবারে, আমি অন্যান্য যেখানেও কথা বলি সেই জায়গাতে আমার সন্দেহ আমি সবসময় বলি। কারণ ডক্টর ইউনূস সাহেব ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে বলেন যে উনি একটা স্মরণকালের সেরা বা ঐতিহাসিক নির্বাচন করবেন। আমিও বলি হ্যাঁ, এটা ঐতিহাসিক নির্বাচন হবে, বাট ইট ইজ ইন নেগেটিভ সেন্স, নট ইন পজিটিভ সেন্স। বাংলাদেশের ইতিহাসে যতগুলি নির্বাচন, এটা তো ত্রয়োদশ নির্বাচন, সবচেয়ে ওয়ার্স্ট নির্বাচন হবে এই জন্য। কারণ আপনি আপনি অ্যাঙ্কর এই অনুষ্ঠানে আপনি প্রথমে বলছেন একটি প্রাণহীন নির্বাচন হচ্ছে। ইট ইজ ট্রু। আমরা প্রত্যেকদিন বাংলাদেশের অসংখ্য মানুষের সাথে কথা বলি, প্রতিদিন বাংলাদেশের অসংখ্য মানুষের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানি, সেখানে একই অবস্থা। এই যে মানুষের মধ্যে যেই উৎসাহ উদ্দীপনা, সেটা নাই। আজকে যেই ঘটনাটা ঘটেছে, আমি এই ঘটনার একটা ভিডিও আমি দেখেছি, এটা ভালো হতো যদি আপনারা দিতে পারতাম আগে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে, ইভেন বিএনপির যে প্রার্থী ছিল তাদের পক্ষ থেকে, এই জামাতের ওখানে যে প্রার্থী তাকে হাতে পায়ে ধরা হয়েছে, লিটারালি বলছে আপনার পায়ে ধরি, আপনারা যায়েন না ওইদিকে। সে বলছে আমার কোনো পথ নাই না যে, এবং ওইটার পরে ওইখানে একটা লাশ পড়ছে। কারণ হয়তো তাদের যে যে মেটাকুলাস ডিজাইন নিয়ে ইউনূস সাহেব শুরু করছেন, এই মেটাকুলাস ডিজাইনের একটা অংশ এখন মনে হচ্ছে জামাতে ইসলাম, এবং সেই মেটাকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই লাশ যদি পড়ে থাকে, তাহলে আমি নির্বাচন নিয়ে যে আশঙ্কার কথা বলছি, যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা বেশি, হবে না বা ভণ্ডুল হয়ে যাবে, সেটা হয়তো মানে সেটার প্রথম দিন আজকের এই মার্ডারের ভিতর দিয়ে। এবং আমি এটাও আপনার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শুনেছি, একই জায়গায় জামাতের আক্রমণে যুবদলের একজন নেতাও সেখানে নিহত হয়েছে। আরেকটি সোর্স আমাকে এনশিওর করেছে সেখানে 4 জন লোক মারা গেছে। তো একই নির্বাচন এলাকায় যদি একই দিনে তুচ্ছ ঘটনায় 5 জন মারা যেতে থাকে, এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া সারা দেশে হবে, তাতে নির্বাচনের পরিবেশ কতটা থাকবে, আই এম ইন ডাউট। তাহলে আপনার অনুমানটা হলো যে নির্বাচনের যদি ধরে নির্বাচন, এই যে যেটা আগে বললেন যে এমনও হইতে পারে যে 12 ঘন্টা আগেও বন্ধ হয়ে যেতে পারে, তা আপনার এই আশঙ্কাটা কি মনে করতেছেন দুটি দল, বিশেষ করে জামাত এবং বিএনপি, তারাই যেহেতু প্রধান দল নির্বাচনে অংশগ্রহণকারী, তো এই সংঘাত তো অবধারিত তাদের মাঝেই হবে। সংঘাতও তাদের মধ্যে হবে। তাদের মধ্যে একটি দল, আমি আপনাকে বলি, জামাতের কথাই বলি। জামাত এখন একটা জামাতের ভয় আছে যে যদি কোনো কারণে জামাত এখান থেকে ড্রপ করে নিজেদেরকে বা রিট্রিট করে, উইথড্র করে, তাইলে জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্যজোট মিলে বিরোধী দল হয়ে যাবে, যেটা আগে তাদের এই ক্যালকুলেশনের ভিতরে ছিল না। আগে ক্যালকুলেশনের ভিতরে ছিল যে আমরা একটা জোট করব, জোট করে আমরা যদি কুইট করি এখান থেকে, তাহলে নির্বাচন বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা এখন নির্বাচনে এই 10 দলীয় জোট যদি নির্বাচন থেকে কুইটও করে, নির্বাচন হবে। আমি এটা আবার আরেকটা অ্যানালাইসিস হিসেবে বলতেছি, এবং হবে এই কারণে যে তখন নির্বাচনে পার্টিসিপেট করার মতো ওইরকম পার্টি থাকবে। তো এই জন্য জামাতের একটা এক ধরনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমরা কি কুইট করব না এ করব। আবার তাদের মধ্যে এরকম আশাবাদও আছে যে আমেরিকা সহ অনেক দেশ থেকে তাদেরকে বলা হচ্ছে যে ইউ ইউ পিপল আর দ্য নেক্সট গভর্নমেন্ট। না, কিন্তু আপনি যেটা বললেন যে আগে যে মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে যদি নির্বাচন
হয় তারা মনে করে। তা আপনি এখন যেটা বললেন যে ইসলামিক ঐক্যজোট এবং জাতীয় পার্টি যদি আবার এক হয়ে পড়ে, তো এইখানে কি অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপরে জামাতেরও মানে প্রভাব রয়েছে এবং সরকারেরও প্রভাব জামাতের উপর রয়েছে, তাহলে এই তৃতীয় কোনো জোট যখন বিএনপির সঙ্গে যাবে, তো এটা কি তত্ত্বাবধায়ক মানে যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা মানবে? না, অন্তর্বর্তীকালীন সরকারের মানার কিছু নাই তো। নির্বাচন তফসিল ঘোষণার পরে হুম। অন্তর্বর্তীকালীন সরকারের রুটিন না, কিন্তু ডিউটি। তারা তারা তো বেশ নির্বাচনে বেশ হস্তক্ষেপ করতেছে, না না, হস্তক্ষেপ করছে, আমি সেই প্রসঙ্গে আগে পরে আসতেছি। হুম। কোন এই যে নির্বাচন হচ্ছে, এই যে বাংলাদেশটা চলতেছে, এটা যেই সংবিধানের আলোকে চলতেছে, যেই সংবিধানের আলোকে ডক্টর ইউনূস শপথ নিয়েছেন, আমার নির্বাচন কমিশনাররা শপথ নিয়েছেন, সেখানে গণভোট নাই, সেখানে আরপিইউতে গণভোট নাই। এবং এই যে শপথ নিয়ে তারা আবার বলল যে আমরা জাতীয় নির্বাচন করব এবং নির্বাচন করব, গণতন্ত্র ইয়েতে গণভোট তো নাই। তাহলে তারা শপথ তো ভঙ্গ করছে সেটাতে। আর এই ডক্টর ইউনূস সাহেব এখন হায়ের পক্ষে প্রচার করে আর একটা শপথ ভঙ্গ করতেছে। কারণ উনি হা ভোট কথা বলতে পারেন না। উনি বলবে যে জাতির প্রয়োজনে, জাতির বৃহত্তর স্বার্থে আমরা একটা গণভোটের আয়োজন করছি। গণভোটের যে সিস্টেমে হয় সেটাও কিন্তু এখানে হচ্ছে না, এটা আমি পরে বলতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা গণভোটে অংশ নেবেন, আপনাদের মতামত দিবেন, এটা সরকার প্রধান হিসেবে বলতে পারে। হা ভোটকে দিতেই হবে, সব সরকারি কর্মকর্তাদের বাধ্য করা হচ্ছে হাই ভোটের পক্ষে কাজ করার জন্য। এগুলি একেবারেই তাদের শপথ, মানে শপথ তারা ভঙ্গ করছে এবং বেআইনি ভাবে কাজটা করতেছে। আচ্ছা, আসছে আপনার দীপু ভাই আপনার কাছে আসছে। আচ্ছা জসিম ভাই, জসীমউদ্দিন, আপনি এই যে দীপু ভাই যে আলোচনাটা আপনি শুনলেন, উনি যে এই যে নির্বাচন নিয়ে যে শঙ্কা বা একটা তার জোটের কথাও তিনি বললেন, নির্বাচন শেষ পর্যন্ত 11 তারিখ পর্যন্ত গিয়েও নির্বাচন বলতে পারে যে নির্বাচন দেশের আইন শৃঙ্খলার অবনতির কারণে নির্বাচন হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে? আমি গত কিছুদিন আগে আপনার সাথে কথা বলছিলাম, আমি বলছি সংঘাতময় নির্বাচন হবে, এখানে মেসাকার হবে, কিলিং হবে, বা নির্বাচন হবে। কিলিং কোনোভাবে আজকে তো নির্বাচন অলরেডি হয়েছে কিলিং কিলিং। একটা মাত্র, আমি তো 20% কেন্দ্র যদি স্টপ হয়ে যায়, 280টাতে নির্বাচন হবে, 250টা নির্বাচন হবে, তার নির্বাচন হবে। মাস কিলিং হবে, বলছি মাস কিলিং হবে, নির্বাচন হবে। কারণটা কি? আমার পার্শ্ববর্তী দেশ নির্বাচন চাচ্ছে এখন, কথা বুঝলেন, পয়েন্ট টু ইস্যু। কোনো মতে মোদী চাচ্ছে নির্বাচন করে ইউনুসকে এখন থেকে বিদায় করো, তা না হলে ওনার শান্তিতে নাই মানসিক ভাবে, কথা বুঝে। মানে ইন্ডিয়া কিন্তু শান্তি, ইন্টার গ্লোবাল পলিটিক্সটা কিন্তু বুঝতে আপনাকে এটা। এখন এই যে জামাতের বিষয়টা, তারপরে জাতীয় পার্টি ভাই যেটা বললেন, এই যে বিষয়টা ইন্টারেস্টিং ইস্যু কিন্তু এটা। ওরা তো ওই যে বুন্ডুল করার জন্য বসে আসা, ভয় পাচ্ছে এদিকে আমরা ড্রপ ডাউন হয়ে গেলে আবার ওই যে ইসলামী ঐক্য জোট আর জাতীয় পার্টি মিলে আবার তো নির্বাচন হয়ে গেলে বিরোধী দল হয়ে যাবে, এটা ওদের ভিতরে কাজ করে। এখন আমাদের সামরিক বাহিনীর একটা অংশ, মেজর অংশ যেটা এই ওয়াকারুজ্জামান সহ, এগুলো কিন্তু জামাতের সাথে ইনভলভ, ও ভয় ইনভলভ, জামাতের সাথে ভয় ইনভলভ। এগুলো তো এটা জেনারেল না, এগুলো হাবিলদারের সমান বেলে, ও তো জেনারেল কোনো ক্যাপাসিটি নেই। এই টোটাল জিনিসটা তো যে বাইরে একটু বললেন যে সংবিধানকে শপথ করলাম, সংবিধানের বিরুদ্ধে নির্বাচন করলাম, রেফারেন্ডাম, এটা কোথাও নাই সংবিধানে। যে সংবিধানের আন্ডারে গভর্নমেন্ট ইনটার্ম তো গভর্নমেন্ট নাই, এটা ইনটার্ম শব্দটাই নাই। ওরা বারো হাইকোর্ট থেকে কি জানি পারমিশন নিয়ে আসে একটা, ওই লাইনে আমি গেলাম না, ওইটা আইনগত জটিলতা, বিশাল বিশাল বিষয় এটা। এই যে তো ইনুস সাহেব যে এগুলা ক্যাম্পিং করতেছে, নির্বাচন দিল, সংস্কার দিল, মানুষ বোঝে এইসব? কোটি কোটি মানুষ জানে সংস্কার কি, এত বড় একটা বলিউড বুক, টোটাল জিনিসটা ফেক। এখন ফেকের মধ্যে ইনুস উত্তরণের পথ খুঁজতেছে, সে কিভাবে বেরিয়ে যাবেন থেকে। আর ভারতও চাচ্ছে নির্বাচনটা হয়ে যাও, নির্বাচন হয়ে ইনুস বিদায় হলে, ইনুস এখান থেকে না যাওয়া পর্যন্ত ভারত শান্তিতে নাই। নট অয়েল, আমাদের সাথে এরা সুখকর সম্পর্ক নাই এখন। আর এটা ওই যে 75 নেশনের সময় মিসেস গান্ধী একটা পয়েন্ট অ্যাড করতেছে আপনার সাথে, এদের সাথে কোশ্চেনের সাথে এক না। ওই যে 4 মাস পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের জন্য একটা স্টেটমেন্ট করে নাই, সুপ্রস্তাব দেয় নাই, কথা বলে নাই। আজকে আমাদের 3বার প্রধানমন্ত্রী, দেশনেত্রীর জন্য মাসাল্লাহ পার্লামেন্টে সুপ্রস্তাব গৃহীত হলো, ইন্ডিয়ান পার্লামেন্টে। গ্লোবাল পলিটিক্স কোথায় এখন? দাঁড়িয়ে সম্মান করলো সবাই, বিশাল সম্মান এটা। এদের ডিফারেন্স। যেমন একটা লোক চলে গেছে, আশ্রয় দিচ্ছে, ওইটা বেটার, ওই বেটার হবে। কিন্তু মোদী বলছে না, আমি তো হেলিকপ্টার পার্টি তাকে নিয়ে নাই, শেখ হাসিনাকে। উনি আসছে বিপদে পড়ে আসে, শেলটা প্রতিবেশীর কাজটাকে বিপদে বসে শেলটার দিলাম, এটা তাকে মারে ফেলতো দাদা হলে।
নিয়ে আমরা তো নিয়ে আসি না হেলিকপ্টার করে, বা আমরা লোক পাড়ে আনি নাই, তোমাদের লোকজনে দিয়ে গেছে আমাদের দেশে আইনা। যত যা থাকুক গিয়া, এখন ওই যে এলডিও কিন্তু ওই টাইপের, ওরা যতজন মশনে থাকে আর কাউকে বসাই দেয় না, কাউকে ইয়ে করে না। এই যে টোটাল পার্সপেক্টটা দেখেন না আপনি, এই 4-5 দিন গভর্নমেন্ট ছিল না, রেভিনিউ দেওয়ার প্রতিশোধ দেওয়ার ইন্ডিয়ার সেই প্রেক্ষাপট আমাদের সাথে নাই। বুঝতে হবে নির্বাচনটা, ভাই যেটা বললো আমি একমত, এটা রক্তপাত, রক্তপাত নির্বাচন হবে বা নির্বাচন হয়ে যাবে। রক্তপাত হবে দেশের মধ্যে, অনেক 50টা আসন নির্বাচন হবে না, তাও নির্বাচন হয়ে যাবে। নির্বাচন শাটডাউন হবে না। তো আমেরিকা, গ্লোবাল সবাই সবাই নির্বাচনটাকে ওভারকাম করে এই উত্তর হতে যাচ্ছে, এটাকে অসাংবিধানিক পন্থাটাকে বেরিয়ে যাচ্ছে। নির্বাচনের পরবর্তীতে ওই যে বিজিত পার্টি আর উনি যে সংস্কার নিয়ে এটা এটা যুদ্ধ হবে। তখন যারা বিজয় করছে ওরা পার্লামেন্ট অধিবেশন কল করে শপথ নেবে, কারান্ডারে সবাই জানে, শিরিন শারমিন কোথায় আছে সবাই জানে এটা, আমি ওই লাইনে গেলাম না এখন। কিন্তু ওইগুলা পার্লামেন্ট হবে, অধিবেশন হবে, ওনার যে বস্তা পচা হা ভোট রেফারেন্ডাম, ওইটাকে বস্তা বেঁধে বঙ্গোপসাগর ফেলাই দিবে, ফেলে দিবে। এটা দেখেন না, তারে কোথাও কোনো বলে, সে একটা ভাষণে বলছে হা ভোট রেফারেন্ডাম প্রসঙ্গ নিয়ে ইনোজ, সে কথাবার্তা যেখানে বলার গ্লোবাল পলিটিক্স যাদের সাথে লেজু করার সে অলরেডি। জসিম সাহেব আসতেছি, জসিম সাহেব আপনার কাছে আসতেছি। দীপু ভাই, আমি আমি কনফিডেন্টলি আমি বললাম কথাগুলো। ওকে, থ্যাংক ইউ। ওকে, মিস্টার দীপু, আপনার আপনার কাছে প্রশ্ন। আজকে ভারতের লোকসভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে একটি শোক প্রস্তাব পাশ করা হয়েছে এখানে। এই প্রসঙ্গে আপনি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। প্লাস এই যে গণভোট নিয়ে একটু ডিটেলস, আপনি গণভোটটা নিয়ে একটু কথা বলুন। যে গণভোট, এই যে জসিম সাহেব কিছুক্ষণ আগে বললো, তারেক জিয়া কিন্তু আসলে কোনো কোথাও কোনো জনসভায় কিন্তু গণভোটে ভোট দেয়, মানে ভোট দেন, হার পক্ষে ভোট দেন, একটি হার জনসভা পক্ষে তো বলে নাই। সে বলে না। তো এবং অনেকেরই ধারণা বিএনপি গণভোটে না, কিন্তু বলতে চাচ্ছে না যে তারা না, এইটা কিন্তু মানুষে ধরে নিচ্ছে যে বিএনপি গণভোটে না ভোটেই দিতে চায়। এই প্রসঙ্গে একটু আলোকপাত করেন আপনি। এখানে যে বিষয়টা আমি আগে একটু আলোচনা করছিলাম, আমি একটু সেই জায়গা থেকে ঘুরে আসি। সেটা হচ্ছে যে আমি যে কথাটা না, বলছিলাম, আপনি ওই খালেদা জিয়ার শোকসভাটা সূক্ষ্ম কথা বলছি। এটা এখন নিয়ে একটু ধরেন বলার পরে। হুম। এই খালেদা জিয়ার সাথে ভারত সরকারের কোনো সরকারেরই কোনো দলেরই খুব ভালো রিলেশন ছিল না, কিন্তু গ্লোবাল পলিটিক্সে, আমাদের জিও পলিটিক্সে অনেক ধরনের পরিবর্তন আসছে সময়ের সাথে সাথে। এই পরিবর্তনের অংশ হিসেবেই সেটা করছে। জসিম ভাই যেটা বলতেছিলেন যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরেও করেন নাই, এটা করেন নাই, যেরকম সময় করেন নাই, ভারত যেগুলো পছন্দ করেন নাই সেই অনেকগুলি কাজও বঙ্গবন্ধু করছেন, ওয়াইসি টোয়াইসি সব। আমরা এত পিছনে যেতে চাচ্ছি না। আবার এখন তারেক জিয়া দেশে ফেরার আগে বলছে আমি দেশে ফেরাটা আমার হাতে নাই, কার হাতে ছিল সেটাও আমরা জানি না, আমরা বলতেও চাই না, আমরা কোনো সাক্ষী প্রমাণ নাই। তো এই যে যেটা বঙ্গবন্ধুর মতো এত পাহাড় উচ্চতার মানুষের মৃত্যুবার্ষিকী বা যেভাবেই মৃত্যু হয়ে থাকে, এটা নিয়ে ভারতের কোনো সংসদে কোনো আপনার এটা রেফারেন্স বা আপনার এই যে তাদের সংসদের কার্যবিবরণীতে কোথাও এই বিষয়টাই নেই। সেখানে খালেদা জিয়ারটা কেন করলো? খালেদা জিয়া কি একবার ভারতপন্থী ছিলেন? নো। কিন্তু এখন পরিবেশটা, গ্লোবাল পলিটিক্স, জিও পলিটিক্সটা চেঞ্জ হয়েছে। এখন যেই শেখ হাসিনা সবসময় মানে তার প্রচারণায় বলতো যে বাংলাদেশের মৌলবাদকে আমি বোতলবন্দি করে রেখেছি, না তো এটা একটা পাকিস্তান বা আফগানিস্তান হয়ে যেত। এটা তো ট্রু। আবার সেই আমেরিকা এখন জামাতকে বলতেছে যে তারা তাদের সাথে তারা দেশের দায়িত্ব নিতে পারে, বা আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে। তাদের কূটনীতিকরাও এখানে নারী সাংবাদিকদের সাথে কথা বলছে ওইখানে, মানে দিস ওয়ে দ্যাট ওয়ে তারা তাদের অপিনিয়ন পাস করতেছে যে তাদের জামাতের ব্যাপারে তাদের ইন্টারেস্ট আছে। তো আমেরিকা যদি জামাতের ব্যাপারে ইন্টারেস্ট দেখায়, হোয়াট ভারত ভারত বা ইন্ডিয়া উইল ডু? ইন্ডিয়া তো তার একটা স্ট্যান্ড নিতে হবে। ইন্ডিয়া ইজ ডুইং লাইক দিস এনিওয়ে, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে জসিম ভাই যে কথাটা বলছেন যে ভারত যেমন চাচ্ছে দ্রুত একটা নির্বাচন হয়ে যাক, বাংলাদেশেও তো বিএনপি চাচ্ছে। বিএনপি 5ই আগস্টের, মানে 5ই জুলাই না, 5ই আগস্টের পর থেকে। আচ্ছা ওইটার পর থেকে কিন্তু 7 দিন পরে তারা একটা সভা করে তারা 3 মাসের মধ্যে নির্বাচনের কথা বলছে। তারপরে কিন্তু তারা আবার পদে 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 কম্প্রোমাইজ করছে। যখন এই সরকার বলছে এটা হবে ওইটা হবে, তারা এটা জোর করে
আদায় করে নিতে পারতো। বিএনপির যেই বাংলাদেশে এখন রাজনীতির যেই ধরেন ফুট ইয়েটা আছে, স্টেক যে আছে, তাতে বিএনপির এখন পর্যন্ত আমি জসিম ভাইয়ের সাথে একমত যে তাদের 200টার বেশি আসন পাওয়ার মতো অবস্থান আজকে পর্যন্ত, আমরা যখন কথা বলছি তখনও আছে বিএনপির। কিন্তু এই ইলেকশনের আগের সময়টুকু পর্যন্ত এরকম একটা ভাইব তুলবে জামাত, বা তোলার চেষ্টা করছে যারা ছিল ধরেন বিএনপির সাথে 75 সালের পর থেকে বিএনপির আশ্রয়ে প্রশ্রয়ে যারা বাংলাদেশের রাজনীতি করলো, তারা তখন ছিল বিড়াল, এবং বিড়ালের মতো অবস্থানে ছিল। তাদের কাছে একটা তাদের লেভারেজ আছে, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধে সময় তারা বিরোধিতা করছে। তাদের এইটা তো তারা এখনো সেই কলঙ্ক মুক্ত হতে পারে নাই। এরপরেও তারা কিন্তু বিএনপির পেছনে পেছনে থাকতে থাকতে বাংলাদেশের রাজনীতিতে তাদের একটা অবস্থান তৈরি করেছে। এবং এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে তাদের ছাত্র সংগঠন বিজয়ী হলো, এই সময়েও তারা কিন্তু আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে 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 করছে। এগুলো তো আমি এখন যদি বলি তাহলে এটা পুরনো কাসুন্দি। তো এটা করার কারণে এইটার রেজাল্ট আসছে তাদের ডাকসু সহ। তারপরে ডাকসু নির্বাচনে গাউসুল আজম মার্কেট থেকে ভোটার ছাপানো, যেমন ছাত্রীরা অনেকে বলে যে যে ভিপি আছে এখন তারা বলে গাউসুল আজম ভিপি সাদিক কায়েমরে, কারণ গাউসুল আজম মার্কেটে ভুয়া ব্যালট ছাপানো হয়েছে। যেহেতু ছাত্রলীগ নাই, ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে নাই, এই গ্যাপে তারা এই কাজটা করছে। এবং এই ভাইব তুলে কিন্তু তারা অন্য জায়গাতেও জিতছে, অন্য জায়গায় কোথাও কোথাও চিরাং, রাজশাহীতে তাদের অবস্থান এমনি আগেও ভালো ছিল শিবিরের। তো টাঙ্গিরনগর এগুলোতে জিতা, জগন্নাথে জিতা, এগুলো কিন্তু সবগুলো ওই ভাইবের ঠেলায় করছে। এবং ছাত্রলীগ নাই এই সুযোগটা এরা 100% নিছে। এবং এটা কিভাবে নিছে, এটা 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 এই এই ইঞ্জিনিয়ারিংটা ছাত্রদল বুঝতেই পারে নাই। ছাত্রদল বুঝতেই পারে নাই ডাকসুতে তারা কি ইঞ্জিনিয়ারিং করে এত ভোটের ডিফারেন্সটা গড়ে তুলছে। এবং ছাত্রদল আপনার এই এই হাসিনা সরকারের পতনের পর ছাত্রদল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে নাই। তো এত দুর্বল নেতৃত্ব নিয়ে তারা ডাকসুতে নির্বাচনে যাওয়া উচিত ছিল না। ডাকসুতে যদি ছাত্রদল বলতো আমরা নির্বাচন যাব না, যে নির্বাচনের এখন পরিবেশ নাই, তাহলে নির্বাচন হইতো না। কিন্তু তাদের ওই কনফিডেন্স লেভেলও ছিল না, বা বুঝার মতো ছিল না যে তারা গেলে কি ধরনের বেকায়দায় পড়বে। কারণ ওইখানে ছাত্রলীগের সব ভোটগুলির 3টা স্পেয়ারে 3 লেয়ারে তারা আদায় করছে বিভিন্ন লোক করে। এই যেমন ধরেন এখন যে নির্বাচনটা হচ্ছে, তারা কয়েক লক্ষ বিভিন্ন ভোটার স্থানান্তর করছে। এটা শুনতেছেন না? এটা কিন্তু একটা বিরাট ম্যাটিকুলাস ডিজাইন। আরেকটা জিনিস তারা করছে, সেটা হলো আমি ভুলে যাবো ওই কথাগুলি বলতে গিয়ে, সেটা হচ্ছে পোস্টাল ব্যালট কিন্তু তারা মোটামুটি খেয়ে ফেলছে। ওইখানে তারা অনেকখানি আগে গেছে, পোস্টাল ভোটারগুলি তারা ক্যাপচার করে বা তাদের গ্রিবে নিয়ে। তারপরে এই মেকানিজমগুলি কিন্তু বিএনপির লোকরা বা বিএনপির যে ছাত্র সংগঠন তারা বুঝে না, ইভেন আওয়ামী লীগেরাও বুঝে না, জাতীয় পার্টির ভাইয়েরাও বুঝে না। কারণ বুঝে না কেন? এই কারণে এই 3টি পার্টি হচ্ছে বুর্জুয়া পার্টি। তারা হলো ক্ষমতা, টাকা এবং মাসুল, এটা দেখানোর। আর ওরা হলো ছদ্মবেশ ধারণ করে গুপ্ত সুপ্ত থেকে তাদের অবস্থা তৈরি করা। এখন আপনি যদি সর্বশেষ নির্বাচনে যেটি হয়েছে, যেখানে জামাত পার্টিসিপেট করছিল, সেখানে তার কত পার্সেন্ট ভোট ছিল, আজকে তারা কত পার্সেন্ট ভোট পেতে পারে, বিএনপি কত পার্সেন্ট ভোট স্টেক আছে, এটা একটা নর্মাল ক্যালকুলেশন। হ্যাঁ, সেই জায়গায় জামাতের টোটাল ভোট ছিল বাংলাদেশে অন এভারেজ 5%। আমি ধরে নিলাম এটা 5, 6, 7, 12%। এখন তাদের অনেক ভালো অবস্থান হয়েছে এই গত 16-17 মাসে, তারা 25-এ গিয়ে পড়ছে। আমি ধরে নিলাম 30%-এ তারা পড়ছে। কিন্তু তারপরেও তার যে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি, তাদের ভোট, ফ্লোটিং ভোট, আওয়ামী লীগের ভোট সব মিলিয়ে 45 to 50% ভোট আছে তাদের এগেনস্টে। আচ্ছা, আপনার কাছে আসতেছে আবার এই মুহূর্তে পরে এই আপনার কথার ধারাবাহিকতায় পরের প্রশ্ন আপনাকে করব। জসিমউদ্দিন, আপনাকে একটা কথা বলি, আপনি নির্বাচনে বলতেছেন যে শঙ্কা আছে, তবু নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনে যে ডাকসু, রাকসু, চাকসু সমস্ত ছাত্র সংগঠনগুলির যে নির্বাচন হলো, ছাত্র সংসদগুলোর, সেখানে নির্বাচনের ফলাফল আপনি দেখছেন। কিন্তু আপনি কি মানে যেটা ভোটের যে ফলাফলের যে ইঞ্জিনিয়ারিং, আমি বলবো যে এটা কিন্তু আমাদের দেশে নতুন কোনো ঘটনা না। আওয়ামী লীগের আমল হয়েছে, বিএনপির আমলেও হয়েছে, সব আমলেই হয়েছে।
এখন কি এই ধরনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতকে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা, এই ধরনের কোনো লিঙ্ক দেখেন আপনি? আমি সংখ্যা বলে না, সংঘাত বলছি। রক্তক্ষয়ী সংঘাত হবে, এটা বলছি আপনাকে। সংখ্যা নেই। নির্বাচন হবে, 100% নির্বাচন হয়ে যাবে, কিলিং হবে, মাস কিলিং হবে, সংঘাত হবে। সংঘাতের মধ্যে এটা ব্লাডশেড নির্বাচন বাংলাদেশে হবে। আর ভাই যেটা বললেন, ডাকসু, চাকসু, রাকসু, জাকসু, জগন্নাথ ইউনিভার্সিটি কলেজগুলোতে, এটা একটা ডিজাইন নির্বাচন করলো ওরা। যে ওটার সাথে সাধারণ নির্বাচন গ্রামের গঞ্জে, বিক্রমপুরে, নোয়াখালী, বরিশালে কোনো সম্পর্কিত না। মানুষের চাকসু বোঝে না, ডাকসু বোঝে না। মানুষ বোঝে মার্কা, কাকে দিব, কাকে দিব, ধানের শীষকে দিবে, তারই পাল্লাকে দিবে। এগুলা ডাকসু থেকে একটা বিপি হলো। মান্নাবাই শিল্পীতে ডাকসু চাকসু বিভিন্ন জায়গায় এলাকায় গেলে ভোট পায় 12টা। বাস্তবতা এটাই। আমি বিশাল ছাত্র নেতা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, এলাকায় গেলে আপনি কি, এগুলা এখন নাই, এখন প্রেক্ষাপটটা নাই। জনগণ লোকাল ভিত্তিক মানুষের লোকাল নির্বাচনটাকে দেখে। ওর ডাকসুতে গেছিলাম, ভোট দিব আমাকে দুইটাই। ওই ভাই বলছে না 12%, ওদের ভোট 12% এখনো। ওই 12%, আর এদের এলাকা ভিত্তিক ভোট হলো 18,000, 22,000, 19,000, 22,000 ভোট। যাতে বলি 9,000, 10,000, নাঙ্গল নিয়ে গেলে 9,000, 8,000 ভোট। এটা নর্মাল ভোট আর কি। ওই যেমন জামাতে ভোটটা 12,000 ছিল, এটা 18,000 গেছে। কিন্তু আচ্ছা, যে- এটা মানলাম, কয়টা থেকে এটা মানলাম আপনার একটা ভোটের হিসাব, ঠিক আছে, ওইটা মানলাম। কিন্তু আমি বলছি যে এটা- ভোটের হিসাবের বাইরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মানে ক্ষমতায় আসা, কারণ আপনার শেষ করছে না, আপনি একটা কথা এক জায়গায় বলছেন যে ডক্টর ইউনূস ডিপারচার চায়, এক্সিট চায়, কিন্তু আবার অনেকেরই ধারণা যে ডক্টর ইউনূস সরকার এখন যেটা আছে অন্তর্বর্তীকালীন, তারা তো সহজে যাচ্ছে না, আলী রিয়াজেরও কথাবার্তায় শোনা যাচ্ছে। তো এখানে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আবার একটি মানে তারা সমমনা দল? ইঞ্জিনিয়ারিং করে তো হাবুট পাস করাবে। আমি বলছি একটা কথা, হাবুট পাস হবে। হুম। হাবুট পাস হলে তার একটা 230টা বা 20টা আসন পার্লামেন্ট সিট নিয়ে ওটাকে বান্ডিলে প্যাকেট করে বঙ্গোপসাগরে দিয়ে দিবে। তখন ইউনূস আর যাবে কোন? ইউনূস প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন, এটা অনেকদিন 2006 সালে উনি পার্সোনালি দেশে প্রেসিডেন্ট হতে চায়। সে রাষ্ট্রপতি হওয়ার ওনার স্বপ্ন আছে একটা। তার একটা বলছে আমার কিছু দুজন প্রেসিডেন্ট রাখবা, আমি সব ঠিকঠাক করে দিয়ে যাবো তোমাকে। এর সাথে আলোচনা হয়েছে, কিন্তু ওনার স্বপ্নের প্রেসিডেন্ট হওয়া আর কি, বাংলাদেশের কিছু ক্ষমতা টমতা নিয়ে। কিন্তু তার একটা তো ওইটাকে বান্ডিলটাকে প্যাকেট করে ওটা হাবুটের বাক্সটা হাবুটের রেজাল্টটাকে বঙ্গোপসাগরে ফেলাই দেবো। এটা ফালানো কি সহজ, ফালানো সহজ হবে? ইন্ডিয়া উইথ দেম। ভাই বলছে না কথাবার্তা, তারেক বলছে না আমি কি আমার বাংলাদেশে আসা কি আমার আমার নিজের ইচ্ছা আসতে পারি কোথাও? ইন্ডিয়া তো তারেককে সুন্দর করে সাজিয়ে দিবে তখন। নির্বাচিত গভর্নমেন্ট না, নির্বাচিত গভর্নমেন্টের পক্ষে আমেরিকা থাকবে, ইন্ডিয়া থাকবে, সবাই থাকবে, তাকে বসে। এগুলা সংবিধানের বাইরে কিছু টিকবে না। ইজি একটা কাজ তারেকদের জন্য। আচ্ছা ধরো দীপু যে ভাই, কেন্দ্র মেকানিজম যেটা বলতেছে, এটা কিন্তু আর ডাকসু নির্বাচন না। এটা হলো এলাকা ভিত্তিক মগবাজার কেন্দ্রে, হাই স্কুল কেন্দ্রে ওই মেকানিজম করা স্কোপ পাবে না। কেন পাবে না? ওই বাঘের মতো কর্মীরা বসে আছে 17 বছর, অত্যাচারিত ছিল না এরা? এরা প্রতিটা ছাত্রদলের কর্মী নামে 180 টাকা আছে না, লোকেরা 120টা 30টা করে মামলা দিয়া জেল খাটতে খাটতে গুলা হয়ে গেছে। ওই কেন্দ্রে ঢুকা জামাতের সে অবস্থান নাই, চিনি হয়ে যাবে একটা। না কিন্তু কিন্তু জসিম ভাই, কিন্তু এরা তো আবার আপনি বলছেন যে আওয়ামী লীগের আমলে অত্যাচারিত হয়েছে, যে ঠিক আছে, অত্যাচারিত একটা 120 দৌড়ে, মামলা, তারা দৌড়ের উপর ছিল। দৌড় না, কিন্তু 120 টাকার মামলা একজনের না, নামে। কিন্তু পাশাপাশি পাশাপাশি আপনি এই সিনারিও তো দেখছেন, সেটা হলো যে 5 তারিখে শেখ হাসিনা মানে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর পরের দিন থেকে যেন বিএনপি সারা দেশেই মনে হলো যেন তারাই ক্ষমতায় এসে পড়ছে, তারাই ক্ষমতা না, ওখান থেকে চাঁদাবাজি থেকে শুরু করে তারা সব আবার করে শুরু শুরু ক্ষুধার্ত করে দিয়েছে। ক্ষুধার্ত করবে, ক্ষুধার্ত এরা ক্ষুধার্ত তো ভাই, কনভার্সেশন করেন আমার সাথে বিষয় নিয়ে। ক্ষুধার্ত হুম। ক্ষুধার্ত বেকার 17 বছর আপনি লুটপাট করে বলছেন। একটা আমার ছাত্র দলের একটা বাস পড়ানো মামলা, এই মামলা সেই মামলা, মামলা করতে করতে বিসিএস পাস করা হয় নাই, অনার্স পাস করা হয় নাই, ছাত্র তো শেষ। এগুলো হাজার হাজার ইতিহাসে বললাম নাই। এই জন্য দেখেন না 300 আসামি, 400 আসামি। হ্যাঁ, আওয়ামী লীগ ফ্রি হয়ে যাবে, আওয়ামী লীগ আন্দোলন করবে, ওই যে 15 বছর লেফট রাইট করতে হবো, জজ কোর্টে হাইকোর্টে বারান্দায় যেতে যেতে বুড়ো হয়ে যাবে, একটা বলে দেবো রাস্তায়। ওই যে আমাদের পুরান ঢাকায় কোর্টে যাবে আর আসবে। এগুলো মামলাগুলো আছে না, মামলা ভাই খারাপ, যে আমরা মামলা খাইছি আমরা বুঝি, মামলা বাজে যদি ভাই হাজিরা দিয়ে দিতে বুড়ো হয়ে যায়। এগুলো আছে না, মামলা খাইছে না, এই মামলা কখনো উঠবে না। তারা উঠাতে পারবো না, কেউ উঠাতে পারবো না। এই হাজিরা দিব শুধু, লেফট রাইট করবো, আওয়ামী লীগ অপেন হয়ে যাবো, দেশে রাজনীতি করবো, কিন্তু মামলা দিয়া যাইতে যাইতে বুড়ো হয়ে যাবে। সেম গিয়ে 15 বছর উঠে যাইবে, মামলা আর উঠবে না। এই মামলা ওঠে না, মার্ডার কেস ওঠে না ভাই। আমরা আচ্ছা, মার্ডার কিন্তু কেস কিন্তু কিন্তু এর প্রভাব পড়বে না নির্বাচনে? না, কোনো কিসের প্রভাব? একটা পলাই থাকে, আর রাস্তা বাড়িতে পারে না ভাই, রাস্তা কথা ভাই জানে না তো, এটা পলাই থাকে, কোনা বাইরে না, ঘরে জিগাতলা মোড়ে বাইরে না, কোথাও জানে, এগুলো কোথাও নাই।
নৌকার লোক কোথাও নাই, সব আন্ডারগ্রাউন্ড। এগুলো পরে ভয় বাইরে না ভাই, ভয় ভাই, এগুলা ভয় বাজারে যায় না, হাট বাজারে যায় না, একবারে ভাই ডেকেট অবস্থা ভাই, এগুলা নাই। একটু মাজা ভাঙিয়ে ফেলাইছে ওই ইউনুসে, পুলিশ দিয়া ভাইরা একবারে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের মাজারা ভাঙিয়ে ফেলাইছে ভাই। সেই সাহস নাই। শেখ হাসিনা ইন্ডিয়া বুঝে ছেলে করে আমরা মিছিল করো, এই করো সেই করো, আরে কৃষি মিছিল করবো, তোমরা তো গেল আত্মীয় স্বজন পালাই চলে গেছো গা, এনে কর্মীরা গরিব মানুষ বলা ভাই জেলে নিয়ে ঢুকে লিছে 2-1 লক্ষ কর্মী জেলের ভিতরে, কোনো মহল্লা বাড়িতে পারে না, বাস্তবতা চিত্তবস্তু হবে। লুকায় লুকায় হাঁটে, কিসের বন্ধুতে আসবে এগুলা, হ্যাঁ, জসিম ভাই, লুকায় লুকায় হাঁটে, জসিম ভাই বাস্তবতা আমরা একটু দীপু ভাইয়ের কাছে যাই। জসিম ভাই ঠিকই আছে, আপনার বক্তব্য, হ্যাঁ, আবেগ আছে। রাজনৈতিক ভাবে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে আপনারা অবহেলিত, আপনি যে রাজনীতিতেই বিশ্বাস করেন বা এখন করেন না সেটা অন্য বিষয়। তো দীপু ভাই যেটা বলছিলাম যে আপনি কি এই নির্বাচনে, যেটা আপনি ইঞ্জিনিয়ারিং এর কথাটা বললেন, আমি একটা কথা বারবার বলি যে এই যে আসলে ইউনূস সরকার, অনেকেরই ধারণা যে ইউনূস এবং তার যে সরকার বা বিদেশ থেকে আমদানি করা তার এই উপদেষ্টারা যে সহজে বাংলাদেশ থেকে যাবে, এটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে চায় না। এবং এরাই কি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করে আবার এই যে 180 দিনের প্যাস লাগানোর চেষ্টা করতেছে আলী রিয়াজরা? কি আপনার কি মনে হয় এখানে কোনো গভীর কোনো ইঞ্জিনিয়ারিং এর প্রক্রিয়া যে চলছে? বাংলাদেশে একটা টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখাইতো, বিজ্ঞাপনের জিঙ্গেলটা আমার মনে আছে, মানে ইয়েটা, সেটা হচ্ছে এমন একটা চেঞ্জ আসবে, এমন একটা পরিবর্তন আসবে যেটা কেউ কখনো ভাবে নাই। কথাটার সার বস্তুটা ছিল এরকম, আপনাদের মনে থাকার কথা। এই বিজ্ঞাপনটা এখন আমি বাংলাদেশের ইয়েতে দেখি না, ইয়েতে যে এমনই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, করবে যে ইঞ্জিনিয়ারিংটা ইতিমধ্যে যত নির্বাচনে ব্যবহার হয়েছে, যেই ধরনের ইঞ্জিনিয়ারিং, এটা না, এটা একটা নতুন ইঞ্জিনিয়ারিং করবে তারা। এইটার অংশটা আমি আপনাকে বলি। যেমন ধরেন জামাতের আমির দাঁড়াইছে আপনার ঢাকা 13 থেকে। ঢাকা 13-তে, আচ্ছা, তাদের মূল টার্গেট কিন্তু সারা দেশের 300 আসন না, এটাও ইঞ্জিনিয়ারিং, পার্ট অফ ইঞ্জিনিয়ারিং। বিএনপি 300 আসনের ইলেকশন করবে, 300 আসনই জিততে চাইবে। জাতীয় পার্টি যদি ইলেকশন করার সুযোগ পাইতো সব জায়গায় 300 আসনেই করবে, 300 আসনেই জিতবে, এটা হলো মাইন্ডসেট। তো জামাতের মাইন্ডসেট হলো তারা, তাদের দরকার 151টা, স্বপ্নের মধ্যে আছে। তারা টার্গেট করছে 160 থেকে 62টা। এখন এনসিপি যুগ হওয়াতে একটু বাড়ছে। আচ্ছা, এই তারা কিন্তু নার্সিংটা করছে ওই জায়গায়। একটি জিনিস, আপনার গত 2 বছর ধরে নির্বাচন কমিশনে, এই নতুন নির্বাচন কমিশন জয়েন করার আগে থেকেই তারা যেসব এলাকায় ইলেকশন করবে, তাদের যে ভাইটাল ক্যান্ডিডেটগুলা, ওইসব জায়গায় 10,000 20,000 ভোটার স্থানান্তর করছে। এটা তো বাংলাদেশের মানুষ অতটা ভালোভাবে জানেই না ঘটনাটা। এটা হলো, একটা লোক যদি কোনো, ধরেন আপনি নীলফামারীর, আমি একটা একটু সন্ত্রাসী, যে আমাকে যত বোমা মারে নিয়ে মারেন, আমি দাঁড়ায় থাকবো সেন্টারে, বা আমি সেন্টার দখলে নেওয়ার মতো আমারে পিছনে ইয়ে যদি দেন, মদত দেন, বা আমার পিছনে যদি সেই সাপোর্ট দেন, আমি বড় ধরনের অপরাধ করে ফেলবো। এইরকম যত লোকজন আছে সারা বাংলাদেশের, যাদের নিয়ে এরা এই শেখ হাসিনার বিরুদ্ধেই আন্দোলন করছে, আন্দোলনের কোথায় বিএনপি ছিল, কোথায় জাতীয় পার্টি ছিল, কোথায় ছাত্র সংগঠন ছিল? এটা ছিল সবই জামাতের ক্যাডাররা। আপনারা এটা জানবেন, আমি এই কথা আপনার অনুষ্ঠানে বলছি, যে 20 লক্ষ লোক এই চূড়ান্ত আন্দোলনের আগে বিভিন্ন জায়গা থেকে, বিটিএস থেকে, বিভিন্ন যে মানে মোবাইল ফোনের যে বিটিএস, ওইখান থেকে দেখা গেছে, যেমন ধরেন সাতক্ষীরা থেকে 5 লাখ ছেলে আসছে, কিন্তু সাতক্ষীরার গভর্নমেন্টেরও বোঝার সুযোগ নাই, অন্যরাও বোঝার সুযোগ নাই। একটার জায়গায় টেকনিক্যালি বোঝার সুযোগ হলো, সেটা হলো যে বিটিএস এর আন্ডারে তারা মোবাইল ফোন ইউজ করতো, সেই লোকগুলি হঠাৎ করে চলে আসছে কোন ঢাকার বিটিএস এ। ঢাকার বিটিএস এর মধ্যে জ্যাম হয়ে যেতেছে, যে ঢাকার বিটিএস কভার করতে পারে 1 কোটি, সেখানে দেখা গেল যে আরো 20 লাখ 30 লাখ লোক হঠাৎ করে এসে এর মধ্যে ঢুকছে। এগুলা কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারকে বলছিল, কিন্তু সরকার এগুলার পাত্তা দেয় না। সরকার ভাবছে যে 400 পোলাপানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতেছে, এটা বাইরে গেলে 800 হবে, 8,000 হবে, কোনো ম্যাটার না, আর্মি আছে, পুলিশ আছে, আমার সরকার আছে। তারা এটা গ্রেভিটিটা বুঝে না, এটার সাথে যে অনেক শক্তি, অনেক গ্লোবাল পলিটিক্স জড়াই গেছে, এবং একটা সময় 3 তারিখে এসে আর্মিরা মানে তাদের চেহারাটা দেখাবে, এগুলো তো শেখ হাসিনা বুঝে নাই আগে। শেখ হাসিনার কনফিডেন্স ছিল, সে যদিও আরো 3 মাস আগে বলছে আমেরিকা আমাকে টপেল করতে চায়, যে কোনো সময় টপেল করবে, বলে নাই, জাতীয় সংসদে দাঁড়ায় বলছে আমেরিকা, কারণ
উনি আমেরিকার 5টা রাষ্ট্রদূত এর আগে যারা ছিল একটারও উনি পাত্তা দেন নাই, কেউ তার সাথে বিদায় দেখাটা পর্যন্ত করতে পারে নাই। যাই হোক, এটি মানে এই 36 মিনিটে বলা যাবে না। আমার মাথার ভিতরে যে জিনিসগুলি বলা দরকার, এই যে ডিজাইনের কথা বললাম, তারা কিন্তু 300 আসনে ইলেকশন করবে না। 300 আসনে তাদের প্রার্থী থাকবে, সেখানে ব্যতিব্যস্ত রাখা হবে বিএনপিকে, কিন্তু তাদের টার্গেট হলো 160-65টা আসন। ওইখানে তারা তাদের সর্বশক্তি নিয়োগ করবে, আর্থিক, জনবল সবটা। এমন যেমন ধরেন, আমি আপনার বলতেছিলাম জামাতের যে আমির, এই কি বলে এটা, শফিকুল ইসলাম। না না, এই যে তাদের শফিকুর রহমান হলো নায়েবে আমির নাকি না, উনি আমিরে জামাত, আমির, উনি আমিরে আমির। জামাত। হ্যাঁ। সেই এলাকাটা কোন এলাকা? মিরপুর, পল্লবী টল্লবী সহ একটা স্লাম টাম সহ একটা ঘনবসতি এলাকা। এই জায়গাটাকে সে আগে থেকে নার্সিং করতেছে, অনেক আগে থেকে। বিভিন্ন ওই আপনার নার্সিং হোম, আপনার ছোট ছোট ওই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রজেক্ট টজেক্ট করে। উনি নিজেও তো ডাক্তার, উনি নিজেও হ্যাঁ, ডাক্তার। ডাক্তার, তার বউটা ডাক্তার, মেয়েরা ডাক্তার। সেটা করছে করে এইখানে কমপক্ষে 15 থেকে 20 হাজার ভোট স্থানান্তর করছে সারা দেশের। কোন ভোট? যেই ভোটাররা অলরেডি আইসে এখানে বেতনভুক্ত হিসেবে কাজ করা শুরু করছে নির্বাচনী প্রচারণায়, নানান জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, দোকানে, পাঠে, সব জায়গায়। এবার জামাতরে দেখতে হবে। ধরেন আপনি আর আমি গেলাম, 2জন লোক দোকানে বসে বা 4জন লোক রেস্টুরেন্টে বসতেছে, আপনারা 2জন 2 কাপ চা নিয়ে জোরে জোরে কথা বলে বলতেছেন, না 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 না, বিএনপি, আওয়ামী লীগ এগুলো দেখা হয়েছে, এইবার আমরা ভাই জামাতরে দেবো ভোট। এবার জামাতরে দিলে দেখতে হবে জামাতরে। এই ধরনের একটা ক্যাম্পেইন হচ্ছে। এই ধরনের একটা ক্যাম্পেইন অনেকদিন থেকে এরা করছে। এদের টার্গেটটা হলো এরকম, এবং এদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করছে যে এরা মোটামুটি বাইরের সাপোর্টও আছে, একটা মোটামুটি সরকার গঠন করে ফেলবে এরকম। কিন্তু আরো ওই যে বিশ্ববিদ্যালয়গুলির ফলাফলের কথা বললাম, তারা তো কোনোদিন ক্ষমতায় যায়ও নাই, ক্ষমতায় বিরুদ্ধেও যায় নাই, মানে রাজনীতিটা তো কেউই বুঝে নাই। আজকে যে বাংলাদেশের পলিটিক্সটা হচ্ছে, তারেক যে ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করে নাই, আমিরে জামাতও কোনোদিন একটা ইউনিয়ন পরিষদ বা উপজেলার চেয়ারম্যান ইলেকশন করে নাই। এর আগে 2বার ইলেকশন করছে সে, তার হাইয়েস্ট ভোট হলো 11,000 শফিকুর রহমানের। কিন্তু বাট আজকে সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখে, তার কথায়, বডি ল্যাঙ্গুয়েজে বুঝবেন আপনি যে সে মনে হয় চলে গেছে ক্ষমতায়। কোত্থেকে? এটার পেছনে মূল কারণ হচ্ছে ওইরকম একটা এফোর্ট তারা সোসাইটিতে দিছে, দিয়ে ওই জায়গাটা তৈরি করছে। এই কারণে তাদের বক্তব্য হচ্ছে, কেউ যদি ভোটে হাত দেয়, তার হাত ছিঁড়ে ফেলবো, গলা ছিঁড়ে ফেলবো। এই কথা কিন্তু বলার সাহস বাংলাদেশের মাটিতে শফিকুর রহমানের ছিল না কোনোদিন। এই জায়গা, এটা তারা অর্জন করছে এই জায়গাটা। আর বিএনপি হচ্ছে ম্রিয়মান থেকে, যে ডিসেম্বরে নির্বাচন হবে না, ছাড়া আর হবে না, তারেক জিয়া বলছে না ওখান থেকে, কিন্তু পরে এসে আবার ইয়ে থাকে না। সে যদি বলতো, খালেদা জিয়া যেদিন আসছে বাংলাদেশে, সে আইসা পল্টনে, আরে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে যদি তার 2 মেয়ে, ছেলের বউরে নিয়ে দাঁড়ায় বলতো যে এইটা হবে, এইটা হবে, এটাই হইতো। কিন্তু কোথায় যেন একটা দুর্বলতা, কোথায় যেন বিএনপি উপর দিয়ে টাইট, তারা কোনো রকমে দ্রুত একটা নির্বাচন হবে, ক্ষমতায় চলে যাবে এরকম। এই ফাঁকে 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 জামাত তার সর্বশক্তি নিয়োগ করে একটা তার ঘর গুছায় নিছে। হ্যাঁ, আসতেছি, আপনার কাছে আসতেছি। আচ্ছা, জসিম ভাই, আপনাকে আর একটা প্রশ্ন করি। আপনি নিজে বলছেন কিছুক্ষণ আগে, যেটা এই যে দীপু ভাই অনেকক্ষণ বললো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি হইতে পারে, যে একটা নেটওয়ার্ক টাইপ মনে হচ্ছে যে জামাতের পুরো একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছে। তো আপনি কিন্তু আরেকটা কথা বলছেন, আপনি বলছেন যে জোর করে তারা হাবুট করে ফেলবে। কিন্তু জোর করে যদি হাবুট করে ফেলে, করে ওইটারে বঙ্গোপসাগরে পালাই দেয়, একটা কথার কথা। কিন্তু তাহলে সংসদ ইলেকশনে তারা জোর করবে না কেন? ওইখানে আবার আপনি বলতেছেন যে বিএনপি 280টা বা 250টা সিট পাবে। এটার হিসাবটা কি? আপনার একসঙ্গে ইলেকশন হচ্ছে, হা ভোট তারা জোর করে পাশ করে ফেলবে, কিন্তু আবার সংসদীয় ভোট আবার আপনি বলতেছেন বিএনপি মেজরিটি হবে। এটা কিভাবে সম্ভব হতে পারে? ভোট না ভোটটা তো এটা ফিকশন, কাল্পনিক ভোট। এখানে কোনো প্রার্থী নাই, এখানে কোনো কাল্পনিক ফিকশন বলা হয়। না, কিন্তু এটা তো ম্যাটার করে, এটা তো একটা বিশাল ম্যাটার করে। তো এটার মধ্যে কোনো প্রার্থী নাই, এটার মধ্যে কোনো ব্যক্তি নাই, এটা একটা কাগজ, এটার মধ্যে হ্যাঁ, এটার মধ্যে না। এখন হ্যাঁ না, তো এটা তো গভর্নমেন্টের প্রিন্টেড পেপার, এটা প্রিন্ট করে ওনারা ছাপাই দিব। 3 কোটি 80 লাখ বা 8 কোটি 20 লাখ ভোট পাইছে, হ্যাঁ,
এটা প্রিন্টেড কাগজে, এটা ফিকশন, নাটকের মতো, সিনেমায় একটা সিনেমার কাগজ ছাপানো ইজি। আর ওটার মধ্যে মানুষ আছে কিন্তু। সাধারণ নির্বাচন হলো এটা ব্যক্তি, আমি জড়িত, আপনি জড়িত, 4-5 জন প্রার্থী আছে ওখানে, সবাই সবার হিসাবটা বুঝে। উনি বলছেন ইঞ্জিনিয়ারিং করতে গেলে সবাই সবার হিসাব কিন্তু বুঝে নেবে। একজন একজন ভোটার যখন পোলিং মানে ভূতের কাছে যাবে, তো তার কাছে দুইটা ব্যালট থাকবে। সে একটা ব্যালটে সে পার্লামেন্টের মেম্বারদেরকে ভোট দিবে, আর একটা ব্যালটে হা বা নাতে দিবে। তো তার কাছে তো দুইটা, সে তো হোল্ড করবে দুইটা ব্যালট। না, ওই যে কেন্দ্রে যায়, হা ভোটে ব্যালট না, হা ভোট না ভোটে ব্যালট তো একটাই। ব্যালট এখানে আপনি দিলেন একটা, ডিসি অফিস থেকে তো সন্ধ্যার পরে ডিক্লেয়ার করবে। হা ভোট না তো ওখানে বলে যে এরা আমরা সাথে সাথে কোনো ঘোষণা করা হবে না, সব অফিসে, ডিসি অফিসে গিয়ে এটা এটা উনি জানেন, মিডিয়া কয়েকদিন পরে। কদিন, একদিন পরে ডিসি অফিসে ঘোষণা দিবে। হা ভোটের দরকার নাই, ব্যালট তো আপনি মঙ্গলবার কেন্দ্রে তাহলে যাবে না। ডিসি অফিস যদি বলে, ধরা যাক জামাত এক জায়গাতে ভোট পাইলো 1,50,000, আর বিএনপি পেলো 1,80,000, তো এখন যদি এটা উল্টায় ফেলে যে জামাত এটা 1,80,000। এটা কেন্দ্রভিত্তিক স্বার্থ জড়িত। আমার কেন্দ্রে, আপনার কেন্দ্রে, সবাই এগুলা বুঝে নেবে সবাই বসে। ওইটা বুঝার জন্য যাবে না কেউ। হাবুটা এটা সিনেমা বললাম না, ফিকশন বুঝে কেউ যাবে হ্যাঁ, না। ভুট্টা বাদ দেন, আমি বলছি যে ভুট্টা পাবে, যেমন জামাত পাবে 150, 1,50,000, আর বিএনপি 1,80,000, এটা যদি উল্টে গিয়ে জামাত হয়ে যায় 1,80,000, আর সেন্টার বিএনপি ওয়াইজ, 1,60,000, যেটা যে দীপু ভাই যেটা বলো যে ইঞ্জিনিয়ারিং টাইপটা, যেটা তো এরকমও হইতে সেন্টার পারে। সেন্টার ওয়াইজ, সেন্টার ওয়াইজ রেজাল্ট শিটটা যেটা, সেন্টার ওয়াইজ যে বুঝে নেবো, 5-7 জন প্রার্থী, ওদের ভোটটা ওরা বুঝে নেবে, বুঝে সাইন করে নিয়ে নেবে। এটা এখানে ইঞ্জিনিয়ারিং করার কোনো ব্যবস্থা এখানে থাকবে না। এখন এটা গণ একটা নির্বাচন হচ্ছে, একটা এটা আইওয়াস নির্বাচন হচ্ছে, সবাই স্বার্থ জড়িত। এটা দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন বলে এরা, তাই না? ওরা 15 বছর কেউ নির্বাচনে যায় নাই। এটা কিন্তু সবাই সব হিসাব বুঝে নেবে। ওইটার ব্যাপারে গুরুত্ব নাই, ওটা ফিকশন, নাটক। এটা চলে যাবে ডিসি অফিসে, কোন ঘোষণা দিবে হাবুর জিতে গেছে। এটা বুঝছি আমি। এটাকে সেপারেট করে আলাদা করে না, আপনি যে আপনার ইয়ে থাকে সাধারণ নির্বাচন থাকে। এখন যদি ওই ইন্টেরিয়ার ইঞ্জিনিয়ারিং করে ভোট কেন্দ্রে, পোলিং এজেন্টের ভিতরে ওরা বাক্স ঢুকাই দেয়, আগেই আগেই যদি ব্যালট বাক্স সিল মেরে রাখে, ওটা ভিন্ন কথা। কিন্তু সবাই তো বুঝে তো নেবে ওইটা হইতে পারে, ওইটা হওয়ার সম্ভাবনা। ওটা আনা এখন সেই প্রেক্ষাপট, সেই ইঞ্জিনিয়ারিং হয় নাই কেন? সব প্রার্থীর কিন্তু লোক, ওই যে এজেন্ট থাকে না ভিতরে, সবাই সেটা বুঝে নেবে। কিন্তু এটা এটা বুঝে ছাড়া নির্বাচন কেন্দ্রে কিন্তু শুরু হবে না কিন্তু। প্রিয় প্রিয় জামাতে দর্শক, প্রিয় জামাতে বুঝে নেবে, বিন্দু বুঝে নেবে, অন্য প্রার্থীরা বুঝে নেবে এটা। এক মিনিট, প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ, সঙ্গে রয়েছেন জসিমউদ্দিন, বিশিষ্ট লেখক এবং রাজনৈতিক, এবং সাংবাদিক এনামুর রাজা দীপু। আমরা একেবারে শেষ পর্যায়ে, দিস লাস্ট কোয়েশ্চেন, দীপু ভাই 1 মিনিটে উত্তর দিবেন, তারপরে জসিম ভাইয়ের কাছে যাব। সেটা হলো, ওভারঅল আপনি যে বিষয়টাকে মানে ফোকাস করছেন, এবং এটা আমার কাছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য যে ধরনের নেটওয়ার্ক প্রয়োজন, আমার কাছে মনে হচ্ছে যেন এই ধরনের নেটওয়ার্কের দিকেই মানে দেশে যাচ্ছে কিনা, সেটা তো আপনি বেশ জোর দিয়ে বললেন, কিন্তু 1 মিনিটে বলেন সর্বশেষ কি হইতে পারে আপনার গেসিং। পোস্টাল ভোটারে কি হয়েছে? পোস্টাল ভোটারে কি হয়েছে? এটা তো ইট শুড বি গভর্নড অ্যান্ড ম্যানেজড বাই ইলেকশন কমিশন। পোস্টাল ভোটারগুলি সব জামাতি লোকের হাতে চলে গেল কেন বিদেশে? হাউ অ্যান্ড হোয়াই? এটাও একটা ইঞ্জিনিয়ারিং, এটাও একটা ইঞ্জিনিয়ারিং। এবং এই পোস্টাল ভোটার করা, এবং আপনার জামাতের লোকজন, আপনি নিউ ইয়র্কে যদি ভোটাভুটি হয় জামাত, বিএনপি আর আওয়ামী লীগ, এখানে জামাত বেশি ভোট পাবে না? পাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, তো তাদের প্ররোচনায়, তাদের আকাঙ্ক্ষার হিসাবে পোস্টাল ভোট হয়েছে বাংলাদেশে, কিন্তু এর আগে পোস্টাল ভোট এইভাবে হয় নাই। এবং হওয়ার পরে যে ইঞ্জিনিয়ারিংটা করছে, এটা তো এখন না ধরা পড়ছে। আমি আর সেকেন্ড একটা ইঞ্জিনিয়ারিং কথা বললাম, যেমন ধরেন একটা এরিয়ায় পোস্টাল ভোট 5 থেকে 7 হাজার আছে। ধরেন ওই এলাকাটা, আমি জামাতের আমিরের এলাকাটাই বললাম, ওই শফিকুর রহমানের, সেখানে যদি পোস্টাল ব্যালট মানে ইলেকশনের 15 দিন আগেই কনফার্ম হয়ে থাকে 7 হাজার ভোট তার পক্ষে গিয়ে থাকে, তাহলে কিন্তু ওইখানে বিএনপির যে ক্যান্ডিডেট আছে তাকে 7,001 ভোট পাইয়া তার থেকে আগাইতে হবে। তাকে ওভারটেক করতে হবে, রাইট। তারপরে আমি যে কথাটা বললাম, জামাতের আমির ইলেকশন করবে, এটা কিন্তু বিএনপির মতো বা অন্য পার্টির মতো আসন বিক্রি করা হয় নাই, যে এখানে যে বিজেএম এর মুখরে দিলাম, এখানে গার্মেন্টস এর মালিকরে দিলাম। তারা কোন আসনে ইলেকশন করবে, এটা আরো 2-3 বছর আগে থেকে তারা ফিট করছে। তাদের তো
চিন্তার ভেতরে ছিল এই যে টোটাল ক্যানভাসটা, সেই জায়গায় তারা ওইভাবে কাজ করছে। আমি যে আপনাকে বললাম যে তারা প্রচুর ভোটার স্থানান্তরিত করছে, এই স্থানান্তরিত সংখ্যা যদি ধরেন একটি আসনে 15,000 হয়, পোস্টাল ব্যালট ইয়ে থেকে যদি আসে আর 5,000, 20,000 ভোট, তো সে মানে ভোট শুরু হওয়ার আগে আগে রইল। ঠিক আছে, তারপরে আসেন জামাতের ভোটার 100 জন যদি থাকে, 100 জনই হাজির থাকবে ভোটে। ঝড় বৃষ্টি, বন্যা, তুফান, টর্নেডো, সিডর, যাই হোক 100 জন যাবে। বিএনপির যদি ঝড় হয় বা কোনো কারণে একটা গন্ডগোল হয়েছে, বিএনপির লোক যাবে না, কারণ বিএনপির লোকের কাছে মাল আছে, যারা মাল কামাইছে। আওয়ামী লীগের লোকের কাছে মাল আছে, যখন আপনি টাকা পয়সার মালিক হয়ে যাবেন, আপনার দলের প্রতি অনুরাগের চেয়ে আপনার ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত জানের মায়া খুব বেশি হবে। আচ্ছা, আমার কথা শুনেন। একটা কুইক প্রশ্ন করি আপনাকে, একটা হ্যাঁ, কুইক কুইক বলেন। একেবারে 30 সেকেন্ডের জবাব দিবেন, এরপরে আমরা জসিম ভাইয়ের কাছে যাব। আওয়ামী লীগ তো নির্বাচনে নাই, এই নির্বাচনে আওয়ামী লীগের কি ভূমিকা? এই যে আমরা এক ধরনের যে মানে শঙ্কা চিন্তা করি যে গন্ডগোল হইতে পারে, সংঘাত হইতে পারে, এখানে আওয়ামী লীগের কোনো ভূমিকা থাকতে পারে? হ্যাঁ, এখানে এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বলছে নির্বাচন বর্জন করার জন্য। আমরা বিভিন্ন সূত্র থেকে শুনছি নির্বাচন প্রতিহত করারও একটা বিষয় আছে, কিন্তু আওয়ামী লীগ স্থানীয়ভাবে বাংলাদেশে এখন অসংগঠিত। তারা যে আপনার এরকম একটা বড় ধরনের ঝুঁকি নিবে যে নির্বাচনের সেন্ট্রাল জ্বালাই দিবে বা বন্ধ করে দিবে, ওইটা খুব বেশি সম্ভব না। কিন্তু কোনো কারণে যদি গন্ডগোল টন্ডগোল হয়ে যায়, তাইলে তারা বিএনপির সাথে মাঠে নামবে। কেউ ডাইকা বলতে হবে না, শেখ হাসিনারও বলতে হবে না যে তোমরা বিএনপির সাথে নামো, কারণ তারা মানে কোর্স অফ অ্যাকশন তারাই বুঝবে যে তারা কার সাথে যাওয়া তারা দরকার। বুঝে নেবে, হ্যাঁ। হ্যাঁ, তারা তারা নিশ্চয়ই এনসিপির সাথে যাবে না, ইসলামী ছাত্র শাসনতন্ত্র যে চরমুনার সাথেও যাবে না, জামাতের সাথেও যাবে না। কোথায় যাবে তারা? তারা তো এই পরিস্থিতিটাকে একটা জায়গায় নিতে হবে। বিএনপি যখন কোনো কারণে বিক্ষোভ দেওয়া একটা কাজ শুরু করবে, তারা বিএনপির সাথে যাবে, এটার জন্য কোনো নির্দেশের প্রয়োজন হবে না। জাতীয় পার্টিও বিএনপির সাথে যাবে। ঠিক আছে আমার ক্যালকুলেশন। এখন আমি আমার বক্তব্যটা হচ্ছে, আজকেও আমি আবারও বলি, এন্ড অফ দ্য ডিসকাশন, সেটা হচ্ছে আমি 11 তারিখ পর্যন্ত আমি নট কনফার্ম যে এই নির্বাচন হতেই পারে। জসিম ভাই বলছে না ভারত চায়, হ্যাঁ ভারত চায়। ভারত তো একটা অস্বস্তির মধ্যে পড়ে আছে এখন। প্রতিদিন ভারতের এই যে ক্রিকেট বন্ধ করে দেয়, ফুটবল বন্ধ করে দেয়, হাডুডু খেলাও ভারতের সাথে হবে না, আবার চাউল আনে, ডাল আনে, তেল আনে, বুঝছেন? বাণিজ্য চলবে কিন্তু রাজনীতি চলবে না। তো এরকম একটা অসভ্য বা নুলা সরকার, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অক্ষম, সবচেয়ে অকার্যকর একটি সরকার হলো ডক্টর ইউনূসের সরকার। হোয়ারেজ শেখ হাসিনার পতনের পরে আমার মতো একটা মানুষ, যে একজন নীরব সমর্থক আওয়ামী লীগের, আমারও ধারণা হয়েছিল যে ঠিক আছে, একটা দল এতদিন পর্যন্ত বেসামাল রাজনীতি করছে, তারা দূরে সরছে, দেশটাকে একটা সিস্টেমের ভিতরে আসুক। কিন্তু সিস্টেমে আমি দেখলাম যে উনি 10-12টা ব্যবসার লাইসেন্স দিয়েছে, যেগুলি উনি আরো 1000 বছর বাঁচলেও কোনো দলীয় সরকারের সময় এই লাইসেন্সগুলি পাইতো না। তো উনি ওনার ধান্দাটা করছে, অন্যরা অন্যদের ধান্দাটা করছে। এখন সবচেয়ে বেশি গাড্ডায় পড়ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের আবার উঠে আসতে সময় লাগবে, এটা ভিন্ন জায়গায় রাখি। এখন মন্দের ভালো হিসেবে আমি মনে করি, আমার বিশ্লেষণ সেটা হচ্ছে, বিএনপি ইজ 1000 টাইম বেটার দেন জামাত। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। ওই যে ইয়েটার একটা সেকেন্ড আমি বলে নেই, সেটা হচ্ছে যে গণভোট এখন প্র্যাকটিক্যালি ঘনভোট হয়ে গেছে, বুঝছেন? এটা ইউনূস সাহেব এবং তার লোকজন যখন বলা শুরু করছে যে হ্যাঁ ভোট দিতে হবে, বিভিন্ন ফটোকার্ড যাচ্ছে আইন উপদেষ্টার নামে, যে কেউ যদি গণভোটের না ভোট দেয় তাহলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে। এই ধরনের কোনো ক্ষমতা তাদের নাই। তাদের অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু সংবিধান তাদেরকে এই ধরনের কোনো ক্ষমতা দেন নাই। এবং সংবিধান অনুযায়ী, আরপিও অনুযায়ী, তাদের শপথ অনুযায়ী তারা কেউ গণভোটের হায়ের পক্ষে হাই বলতে পারবেন না। আরেকটা কথা যে বলছেন 180 দিন না 90 দিন, সেটারও একটা ডিজাইন আছে। এই তাদের ঝোলাই সনদ, যে ঝোলাই সনদ আর গণভোট, এটা এক সূত্রে গাথা। গণভোট হবে কেন? গণভোট হয় কোনো বিষয় যখন একবারে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য যায়। রাষ্ট্রপতি যখন মনে করে এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার একটা রেফারেন্ডাম হওয়া দরকার, ওই পর্যায়ে যে রাষ্ট্রপতি একটা রেফারেন্ডামের জন্য পাঠায়।
কিন্তু এখন এই ধরনের কোনো সিচুয়েশন নাই। এই যারা এই পাপ কাম করছে তাদের বাঁচানোর জন্য, যারা এখন ক্ষমতায় আছে তারা তাদের রক্ষার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা এই জুলাই সনদ গণভোট করতেছে। মনে না, করছে আমারও যে ধারণা কথা জসিম আমি ভাই বলছে না, এটা বিএনপি ছুঁড়ে ফেলে দিবে, হুম, বিএনপি ছুঁড়েই ফেলে দিবে আসলে। এর পরেরটা যা হওয়ার হবে। কারণ ইতিমধ্যে এইসব নিয়ে আমরা যখন এই ঐক্যমত কমিশনের সালাউদ্দিন সাহেবের কথাও বুঝছি, পরে পরে তারা কোনো রকমে চাইছে যে এতে বেরোই, ইলেকশন হোক। এখন ইলেকশন হলে পরে একটা সিচুয়েশন হবে। ডক্টর ইনুসরা এখনো স্বপ্ন দেখছে তারা আরো 6 মাস 7 মাস এইরকম ডুলটাল বাজাবে। আপনি তার যে ট্যুর প্ল্যান, 12 তারিখ নির্বাচন হয়ে যাবে, এন্ড অফ মার্চে ইনুসের একটা জাপান সফর আছে, দল বলে যাবে এজ এ মানে ইন্টারিম চিফ হিসেবে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে এন্ড অফ মার্চে যেতে পারে? না, কিন্তু এটা নাকি আবার উনি বলছে যে তার ব্যক্তিগত মানে ক্ষমতা ছাড়া না 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 না, ব্যক্তিগত ভাবে সে ব্যক্তিগত সফর তো কাউরে জানানোর কোনো সুযোগ নাই। না, আমার কি যেহেতু তিনি কানের মধ্যে এত সুযোগ আছে যে আপনি নেত্রকোনা যাবেন না, নেত্রকোনার পরে পূর্বধলা যাবেন, এটা শোনার আপনার সাথে আমার খাতিরই নেই। আপনি কই যাবেন আমার জানার দরকার নাই, আপনি তো থাকবেনই না আমার হিসাব মতে। কিন্তু আপনি যেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে আপনি আছে, তখন আপনি ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে যেতে চান। কারণ উনি যতদিন হয়েছে আসছে, অত মাসে অতটা ট্রাভেল করছে বাইরে ফর নাথিং। তো এই সবগুলি মিলে কিন্তু সন্দেহ কিন্তু জনগণ সৃষ্টি করে নাই, সন্দেহ বিএনপিও সৃষ্টি করে নাই, জামাতও সৃষ্টি করে নাই। এই ওই ইন্টারিম গভর্নমেন্ট তাদের কথা দিয়ে, কাজ দিয়ে, তৎপরতা দিয়ে এই সন্দেহ সৃষ্টি করছে। অনেক তার অনেক মানে ধন্যবাদ। এই কথাটা বলতো যে গণভোটে সবাই অংশ নেন, যাকে খুশি দেন, যেটাতে খুশি দেন। তাইলে এটাই ছিল মানে এর আগের যে 2 গণভোট হয়েছে সেখানেও কিন্তু এইসব ব্যাপারে এরশাদ সাহেবের সময় বলা হয়েছে যে আপনারা গণভোটে আপনাদের মতামত দেন। জিয়ার সময় বলা হয়েছে, এরশাদ সাহেবের সময় বলা হয়েছে, বলে নাই যে হা ভোট দিতে হবে। হা ভোট পরে করে নিছে। 3 কোটি ভোট হবে আছে, 2,99,00,000 ভোট পাই গেছে এরশাদ সাহেব। এরশাদ আর সাহেব কথার কথা এটা এরকমই হয়। এবং এই এই ডিসিশনটা হয় ওই যে বললাম, রাষ্ট্রপতির কাছে একটি বিষয় যখন মীমাংসার জন্য সব মীমাংসা করে যায়, তখন রাষ্ট্রপতি জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এটাকে রেফারেন্ডামে দেয় যে এটার একটা স্বীকৃতি থাকুক যে আমরা এই কাজটা এই সরকারের সময় এইভাবে হয়েছিল, এটা জনগণের ভোট নিয়ে আমরা করে রাখলাম। অনেক অনেক ধন্যবাদ এবার আপনাকে। এবার কিন্তু করা হয়েছে জাস্ট টু সেভ দেয়ার স্কিন। এই ইন্টারিমের লোকজন এবং যারা এই আন্দোলন ফান্দোলন করছে তাদের চামড়া বাঁচানোর জন্য, এবং রাজনীতিকে কঠিন করার জন্য। কাদের জন্য? যারা ক্ষমতায় যেতে পারে তাদের। আর কারা বসে এটা করছে? সেই 30টি দল, যাদের কেউ কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন একটা পার্লামেন্টে যেতে পারে নাই, ওদের নিয়ে বসে বসে করছে। বিএনপি শুধুমাত্র মানে সময় করার জন্য ইয়েস নট, এই নোট অফ ডিসেন্ট দিয়ে এটা সময় পার করছে। তারা আরো আগে নির্বাচন চাচ্ছিল, এটা তারা পারে নাই। এখন বাকি সময় দেখার সময় যে আসলে বিএনপি কি করেন। দীপু ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে নিয়ে আরেকদিন নির্বাচনের আগে আরেকদিন আমরা বলবো জসিম ভাইকে। জসিম ভাই, একেবারে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে, আমার ভিডিও এখনই শেষ করতে হবে। 1 মিনিট আপনি বলুন, এই যে দীপু ভাই এতক্ষণ বললো যেটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন, কি আপনার কি ধারণা? আমার কনক্লুশনটা হলো জামাতের সাথে বিএনপির কম্পারিজন, পলিটিক্যাল জনসমর্থন, পাবলিক প্রসিকিউশন, ভোটিং, কম্পারিজন করার মতো জামাত যত ইঞ্জিনিয়ারিং করুক, যতই সারা দেশের ধমক দোক মানুষকে, এই 54 বছর না রাজাকার, এটা রাজাকার শব্দ এখন কিন্তু সেই কম্পারিজনের সময় এখনো আসে নাই। এই স্বপ্ন থেকে যাবে না, তাই না? এখন 28 তারিখে যদি আর্মি চলে যায় ক্যান্টনমেন্টে, ওয়াকারের লোকজন, বন্দুকধারী লোকেরা চলে যায়, পুলিশ তো নিরহ একটা মানুষ, তাই না? এতে কোনো কিছু নাই এখন আর, ওরা নিরহ দাঁড়িয়ে থাকে। আমি গুলি করবো, দাঁড়িয়ে থাকবে না, কিছু বলবে না। বাট 28 তারিখে পরে ঢাকা শহরে কে থাকে, কোথায় কে যায়, একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। ইনুস ফিরুজ যারা আছে, এনসিবি টেনসিবি নাম বলে না, এই ফোলাহাইন বাতিজা গ্রুপ 5-6টা আমার বাসার পাশে বাংলা মোটর বসে থাকে, রোচিত থাকবে না, খুঁজে পাবো না কাউকে। 28 তারিখ আর্মিটা চলে গেলে ঢাকা শহরে একটা আগুন জ্বলবে সারা বাংলাদেশে, একটা কারণে তো থাকবে না, পুলিশ তৈরি মানুষ আর্মি ক্যান্টনমেন্টে থাকবে। তখন ইন্ডিয়ান গেম, সমস্ত গেম মেকানিজম, কোনো মেকানিজম সব এক হয়ে যাবে ভাই। এগুলো বুঝেন না তো? এই এনসিবি যে একটা বাতিজা গ্রুপ আছে, মগবাদা বসে থাকে, কেউই খুঁজে পাবে না ঢাকা শহরে। আর্মিটা চলে গেলে ঢাকা শহরটা বেচাকার, একটা ব্লাড শেড দেশটার মধ্যেও। ইনুস ফিনুস নজরুল আসিফ টাসিফ ছোট ভাই, এটা কেউ থাকবে না, সব দেখো সব দৌড়িয়ে পালাবে ঢাকা শহর থেকে।
আমি তো ক্যান্টনমেন্টে চলে যাবো 28 তারিখে, এটা বলছে ওয়াকার, 28 তারিখে আমি ক্যান্টনমেন্টে চলে যাবো। এর পুলিশ তো নিয়ে হলো কেনা, এটা কারো কিছু করার নাই, এটা সারেন্ডার। ঢাকা শহরে এগুলো থাকবে, এগুলা কিছুই থাকবে না, এগুলা তারেক জানে না নিয়ন্ত্রণ করতে পারে কিনা। জামাত তো শুধু থাকবে না, এটা ব্লাড শেড হবে সারা বাংলাদেশে। এনসিপি ছিল ছোট একটা আপনার পিপিকি ল্যাব দল, এই পিপিকি লিগে থাকবে এগুলা। এই আন্দোলন এসে নেপালও আন্দোলন হয়েছিল, সব পালাই বেড়ায় এখনকার। কত আন্দোলন সারা বিশ্ব হয়েছে, গণ অভ্যুত্থান হয়, পরে পালিয়ে বেড়ায়, বাইরে ফেলার টাকা এখানে কুত্তা মতো পিঠে বাইরে ফেলাবো। আগুন জ্বলবে ঢাকা শহর মগবাজার সব জায়গায়, জ্বলন্ত আগুন জ্বলবে একটা। ইন্ডিয়াতে পায়ে পড়ে, ইন্ডিয়াতে আপনি দমক দেন, উড়াই ফেলাবেন, দিল্লিকে ভাঙে ফেলাবেন। এক কথা বললাম, ইন্ডিয়ার যে মোদি, একটা সে কেমন সবাই জানে, হি ওয়াজ দ্য বেস্ট কিলার ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু সে কিন্তু চুপ করে বসেছিল, তাকে দমকালে নেই করলে। ইন্ডিয়া তো কিছুই না, কিন্তু আমাদের প্রতিবেশী, এগুলো সব একসাথে 28 তারিখ পরে খেলা দেবে ঢাকা শহরে, কোথায় কোনটা যায়। এটা পারেকের নিয়ন্ত্রণ করতে, জানি না তাকে পার্সেন্ট কি বলে। ভেরি টাফ টাফ গেম। এগুলা ইউজ করুস, এগুলো তো অনেক আগে পালাই যাবো। সে টাকা পয়সা কামাই লেছে, যা কারণে করে ফেলাইছে, সে একবারে চলে যাবে এখান থেকে, এই ভূখণ্ড থেকে। এটা কিন্তু ভয় ওই জায়গায়। অ্যানালাইসিসটা সঠিক কিনা দেখেন আপনারা। আর আর্মিটা ক্যান্টনমেন্টে চলে গেলে ঢাকা শহরটা কোথায় চলে যায়, বাংলাদেশটা আপনি এটা বিচ্ছিন্ন একটা ইয়ে হয়ে যাবে, একটা আগুন জ্বলবে সারা দেশে একটা। এটাই কংগ্রেসের কথা আমার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আমার সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।